বিভিন্ন গল্প শোনার একটাই স্টেশন, দ্য স্টোরি হল্ট। শুনতে হলে থামতে হবে, দ্য স্টোরি হল্টে নামতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য আরও একবার লেখক সুজন দাশগুপ্তর কলমে একেন বাবু সিরিজের গল্প অসম্মানের বিদায়। লেখক সুজন দাশগুপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। 1967 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে যান পিএইচডির জন্য। সেখানে থাকাকালীন তিনি লেখালেখি শুরু করেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র একেন বাবু 90 দশকের গোড়ায় প্রথম প্রকাশিত হয়। সেই একেন বাবু অর্থাৎ একেন্দ্র সেন আমাদের আজকের গল্পের নায়ক। বিশেষভাবে ধন্যবাদ জানাই দ্য ক্যাফে টেবিল ও ডক্টর সমিতা দাশগুপ্তকে আমাদের পাশে থাকবার জন্য। আজকের গল্প একেন বাবুর চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য। শুরু করছি দ্য স্টোরি হল্টের বিশেষ নিবেদন অসম্মানের বিদায়। বেভ এই প্রথম আমাদের বাড়িতে এসেছে। বেভের সম্বন্ধে আমি আগেও বলেছি, আমাদের ডিপার্টমেন্টের সেক্রেটারি। প্রমথ আর একেনবাবু বেশ কয়েক বছর ধরে আমাকে উত্ত্যক্ত করে যাচ্ছে বেভকে নিয়ে। অস্বীকার করব না, বেভের প্রতি আমার দুর্বলতা আছে, কিন্তু আমি সতর্ক। আমাদের সম্পর্ক কখনোই বন্ধুত্বের বেশি যাবে না। মাকে কথা দিয়েছি, ওর পুত্রবধূ মেম সাহেব হবে না। এরকম কথা দেওয়া এই যুগে যে খুবই হাস্যকর তা কি আর জানি না। থাক ওসব কথা। হঠাৎ করে বেভের এই আসার কারণ একেন বাবু। কলেজে আমার অফিসে বসে বম্বে প্যালেসের খাবার নিয়ে কথা হচ্ছিল। মেনুতে কোনো বাঙালি ডিশ আছে কি না জানতে চাইছিল বেভ। সেই সময় ঘরে ছিলেন একেন বাবু। হঠাৎ বলে উঠলেন, ম্যাডাম, বম্বে প্যালেসে বাঙালি খাবার মিলবে না। বাঙালি রান্না খেতে চাইলে আপনাকে প্রমথবাবুর রান্না খেতে হবে, আউট অফ দ্য ওয়ার্ল্ড। সত্যি? একদম। কালকেই চলে আসুন না ম্যাডাম, কি বলেন স্যার? একেনবাবুর যদি কোনো আক্কেল থাকে, কোনো মেয়েকে এভাবে হুট করে কেউ নেমন্তন্ন করে? বেব জানে ওকে নিয়ে কাল বম্বে প্যালেসে যাচ্ছি। শুক্রবার বেশি ভিড় হয়, তাই টেবিল রিজার্ভেশনও করেছি। কি করে পুরো ব্যাপারটা ম্যানেজ করব ভাবছি। মুচকি হেসে বেভ আমাকে জিজ্ঞেস করল, How about a rain check? নিশ্চয়ই নিশ্চয়ই। Thank you, detective. I'm game. যারা মার্কিনী আদব কায়দায় অভ্যস্ত নন তাদের বলি কি কথা চালাচালি হলো। বেভ আমাকে জিজ্ঞেস করল, আরেকদিন যেতে পারি? আমার নিশ্চয়ই উত্তর শুনে একেনবাবুকে বলল, আমি রাজি। বেভ ঘর থেকে বেরিয়ে যেতেই একেনবাবুকে চেপে ধরলাম। এটা কি করলেন? দুম করে নেমন্তন্ন করে দিলেন বেভকে। আরে প্রমথ বাড়িতে থাকবে কিনা জানেন না, আমাদের অন্য প্ল্যানও তো থাকতে পারে। কি যে বলেন স্যার, আমি তো জানি প্রমথবাবু বাড়িতেই থাকবেন, আর আপনার প্ল্যান তো বেভ ম্যাডামকে নিয়ে বম্বে প্যালেসে যাওয়া। সেটা বুঝলেন কি করে? গেস ওয়ার্ক স্যার, গেস ওয়ার্ক। কাল যখন প্রমথবাবুকে বলেছিলেন শুক্রবার বাড়িতে ডিনার খাবেন না, তখনই মনে হয়েছিল। আর একটু আগে দেখলাম বেভ ম্যাডাম বম্বে প্যালেসের মেনুতে বাঙালি ডিশ খুঁজছেন। বুঝলাম। এবার বিদায় হন তো, দেখুন গিয়ে প্রমথ রান্না করতে রাজি হবে কিনা। আমি কিন্তু ওকে কিচ্ছু বলতে পারবো না। বলতে হবেও না স্যার। এক গাল হেসে একেনবাবু চলে গেলেন। এখানে বেভকে নিয়ে দু একটা কথা বলিনি, আগে মনে হয় বলিনি। যা বলেছি তা হলো, বেভ ওর প্রয়াত মায়ের সূত্রে অনেক সম্পত্তির মালিক, কিন্তু ওর দাদুর সঙ্গে ওর বাবার সম্পর্ক খুব বাজে ছিল, তাই সেটা নিতে চায়নি। মাস 6 আগে হঠাৎ একদিন অফিসে ঢুকে দরজা বন্ধ করে বলল, তুমি তো জানো আঙ্কেল জ্যাক আমাকে অনেক দিন ধরে চাপ দিচ্ছে মায়ের সম্পত্তিগুলো নিতে।
এতদিন আমি রাজি হইনি ঠিকই, কিন্তু এখন ভাবছি নেব। তুমি কি বলো? বেভের এই আঙ্কেল জ্যাককে আমি চিনি। ম্যানহ্যাটেনে ওর অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্সের বিশাল শোরুম। বেভের মায়ের সম্পত্তির উনি ট্রাস্টি বা এক্সিকিউটর। বেভকে খুবই ভালোবাসেন। বললাম, আমার বলার কি আছে বেভ, এটা তো তোমার ব্যাপার। তোমার মতটা আমার কাছে ইম্পর্ট্যান্ট, উত্তর দাও। মনে হলো কোটি কোটি ডলারের সম্পত্তি পেলে তো এই চাকরি আর করবে না। সেই অ্যাঙ্গেল থেকেই উত্তরটা দিলাম। তোমাকে আমরা মিস করব, কিন্তু যেটা তোমার ন্যায্য পাওনা সেটা নেবে না কেন? কিন্তু তুমি তো ইনহেরিটেন্সে বিশ্বাসী নও। আরে সে তো 2-10 টাকার ক্ষেত্রে, এখানে তো কোটি কোটি টাকার কথা বলছো। এ নিয়ে আর কথা হলো না। দরজা খুলে বেরিয়ে যাওয়ার আগে বেব বলল, আমাকে মিস করার প্রশ্নই নেই, চাকরি আমি ছাড়বো না। বিকেলে বাড়ি ফিরে প্রমথর রুদ্রমূর্তি দেখব ভেবেছিলাম। অ্যাডভান্স নোটিস না দিয়ে এভাবে কাউকে খেতে ডাকলে ওর ওটাই নর্মাল রিয়াকশন। সেটা তো নয়। উল্টে আমাকে শুনিয়ে শুনিয়ে বলল, বুঝলেন একেনবাবু, আমরা হেল্প না করলে বাপি নিজের মুরদে কোনোদিনই বেভকে পাবে না। যাকে বলে পারফেক্ট রাস্কেল। আর এটা তো কেবল শুরু। বৃহস্পতিবার রাত্রি থেকে শুক্রবার সকাল পর্যন্ত রান্না করতে করতে লাগাতার আমাকে খোঁচা দিয়েই চলল। আর ঠিক এই কারণেই ওর দুর্দান্ত রান্নার আমি কোনো বিবরণ দেব না। শুক্রবার কাঁটায় কাঁটায় 6টার সময় বেভ এসে হাজির। এমনিতেই বেভ সুন্দরী, কিন্তু সাজগোজের জন্য আজকে ওকে স্টানিং লাগছে। একেনবাবুকে বলল, থ্যাংক ইউ আমাকে নেমন্তন্ন করার জন্য। বাপিকে এতদিন ধরে চিনি, কিন্তু কোনো দিন ডাকিনি। মাই প্লেজার ম্যাডাম। আসলে বাপি বাবু একটু লজ্জা পান। কেন? বাপিকে নিয়ে তোমার সব প্রশ্নের উত্তর দেব, তার আগে ড্রিঙ্কসের কথা জিজ্ঞাসা করি, কি নেবে? ওয়াইন আছে? আছে। কেন জানি না বাপি হঠাৎ কালকে রিজলিং কিনে এনেছে জানো। প্রমথ ভালো করেই জানে বেভ রিজলিং পছন্দ করে। রিজলিং একটা সুগন্ধি সাদা মদ, জার্মানির রাইন নদীর আশপাশ থেকে তোলা আঙুর দিয়ে তৈরি। আমরা কেউই ওয়াইন খাই না, কিনেছি বেভের জন্যই। বেভকে সঙ্গ দেওয়ার জন্য সবাই অল্প করে ওয়াইন নিলাম। জানো, পাশের বাড়িতে আমি কদিন আগেই এসেছিলাম। তখন অবশ্য জানতাম না এটা তোমাদের বাড়ি। পাশের বাড়িতে? কার কাছে এসেছিলেন ম্যাডাম? কারো কাছে না, এসেছিলাম একজনকে নামাতে। আমাদের পাশের বাড়ি বলতে এখন একটাই। অন্যদিকে যে বাড়িটা ছিল সেটা ভেঙে একটা পার্কিং লট হয়েছে। পাশের বাড়িটাও খুব পুরনো, শিগগিরই নাকি ভেঙে ফেলা হবে। নোটিশ পেয়ে বেশিরভাগ ভাড়াটেই চলে গেছে। আর যারা আছে তাদের 2-1জনের সঙ্গে পাড়ার রকমারি স্টোরে দেখা হয়। একজন হলো আব্দুল সৈয়দ, তার আবার রকমারি স্টোরের মালিক আব্বাসির সঙ্গে বেশ দোস্তি। আব্বাসি আলাপ করিয়ে দিয়েছিল। ওর দেশের লোক, মানে কায়রোর বিজনেসম্যান, কেমিক্যাল সাপ্লাইয়ের ব্যবসা। তারপর থেকে আব্দুলের সঙ্গে দেখা হলেই সবসময় 2-4টে কথা হয়। দ্বিতীয়জন ড্যান, পেশায় প্লামার, অর্থাৎ কলের মিস্ত্রি। না, অবজ্ঞা করবেন না। এদেশে ওই প্রফেশনে যা রোজগার আমার মতো পাতি অধ্যাপকদের থেকে বেশি ছাড়া কম নয়। একবার বাথটাব ড্রেন দিয়ে 1 ফোঁটা জলও যাচ্ছিল না, প্লামার পাচ্ছিলাম না, সবাই সুপার বিজি। তো তখন আব্বাসি ড্যানের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল। খুবই এফিশিয়েন্ট, ঝটপট পাইপ টাইপ খুলে পরিষ্কার করে দিয়েছিল। তবে গল্প করতে পারে বটে। ওদের বিল্ডিং ভাঙার কারণটা তখনই ভালো করে জেনেছিলাম। পুরনো বাড়ি বলে অনেক বিল্ডিং কোড মানা হয়নি, গ্র্যান্ডফাদার ক্লজে এতদিন ছাড় পেয়ে যাচ্ছিল। এই গ্র্যান্ডফাদার ক্লজ হলো নিয়মকানুন মেনে যেসব বিল্ডিং এককালে বানানো হয়েছিল এখনকার নতুন নিয়ম মানা হয়নি বলে সেগুলোকে বেআইনি ঘোষণা করা যায় না। পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হয় ত্রুটিগুলো ঠিক করার জন্য। সেই সময়টাও এখন পার হতে চলেছে। সিটি ইন্সপেকশন বিল্ডিংকে পাশ করাতে হলে বিল্ডিংয়ের পেছনে যে পরিমাণ টাকা খরচ করতে হবে তার থেকে পুরোটা ভেঙে ফেলে নতুন বাড়ি তোলাই হবে বুদ্ধিমানের কাজ।
ওদের বাড়ি ছাড়ার নোটিশ 6 মাস আগেই দেওয়া হয়ে গেছে। সেই 6 মাসের আর বাকি আছে মাত্র 2 মাস। ড্যানের তাতে খুব একটা সমস্যা নেই। একটা নতুন কন্ডোমিনিয়াম কিনেছে 3 ব্লক দূরে, সেটার কাজ এই মাসেই শেষ হয়ে যাবে। আরে বাস, কংগ্রাচুলেশনস! তার মানে তো কদিন বাদে একটা ঝাঁ চকচকে অ্যাপার্টমেন্টে যাচ্ছ। ড্যান বলল, ওল্ড ইজ গোল্ড। বিল্ডিংটা পুরনো হতে পারে, কিন্তু এর দরজা জানলা, হার্ডউড ফ্লোর সব ওক কাঠের। ওই রকম কোয়ালিটি এ যুগে মিলবে না। বাথটবগুলো মেটালের তৈরি, ওই ঠনকো ফাইবার গ্লাসের নয়। ফিটিংসগুলো হ্যান্ডমেড, এক্সপেন্সিভ অ্যান্টিক ব্র্যান্ড। আই উইল মিস দিস প্লেস। ড্যান আর আব্দুল ছাড়াও আরও একজনকে আব্বাসির দোকানে দেখেছি। সে হলো অ্যালেক্স। শক্তপোক্ত চেহারা, পেশায় ফার্নিচার মেকার, কথাবার্তা একটু রাফ। সেটা ওর চরিত্র না ইংরেজি ভাষায় দক্ষতার অভাব বলতে পারবো না। তবে ড্যানের মতে অ্যালেক্স দ্য গ্রিক খুবই আনফ্রেন্ডলি, কারোর সঙ্গে মেশে টেসে না। স্ত্রী স্যান্ডি আর বছর 4 মেয়ে নিয়ে বেশ কয়েক বছর হলো বিল্ডিংয়ে আছে। তার উপর ফার্নিচার বানানোর নানান কাজ বাড়িতেই করে, যেটা ড্যানের মতে বেআইনি। বিশাল উডওয়ার্কিং বেঞ্চ আর নানান টুলস রেখে একটা বেডরুমকে প্রায় ওর ওয়ার্কশপ বানিয়ে ফেলেছে। বাইরে থেকে বিল্ডিংয়ে ঢুকে লবিতে যারা ভিড় করে তাদের বেশিরভাগই অ্যালেক্সের কাস্টমার। তাদের সামাল দেয় অ্যালেক্সের বউ স্যান্ডি। ড্যানের মতে এই স্যান্ডির মাথায় একটু সমস্যা আছে। যখন তখন অকারণে সিঁড়ি দিয়ে ওঠানামা করে। প্রথম দিন ওকে সিঁড়ি দিয়ে উঠতে দেখে ড্যান ভেবেছিল লিফট কাজ করছে না। ড্যানও সিঁড়ি দিয়ে তেতলায় উঠছিল অ্যাপার্টমেন্টে যাবে বলে। হঠাৎ স্যান্ডি জিজ্ঞেস করে, তা তুমিও কি পাহাড়ে উঠবে বলে সিঁড়ি ভাঙা প্র্যাকটিস করছো? তখনই ড্যান বুঝতে পারে যে মহিলার স্ক্রুটা একটু ঢিলে। অ্যালেক্সের কাঠ কাটা আর ড্রিল করার আওয়াজ নিয়ে সবচেয়ে বেশি যিনি কমপ্লেন করেন তিনি বৃদ্ধা আর্টিস্ট ডরথি, এই বাড়ির 4র্থ ভাড়াটে। গত বছর ডরথি তার পঙ্গু স্বামীকে হারিয়েছেন। স্বামী জীবিত থাকতে মাঝে মাঝে তাকে হুইল চেয়ারে বসিয়ে রাস্তায় বেরোতেন। ইদানিং নিজের হাঁটুতেও সমস্যা হচ্ছে, তাই বাড়ির বাইরে তেমন একটা আসেন না। মিলস অন হুইল টাইপের কোনো এক সংস্থা বাড়িতে এসে খাবার দিয়ে যায়। হঠাৎ কিছু কেনার দরকার পড়লে ড্যানের সাহায্য নেন। আব্দুল বা অ্যালেক্স কাউকেই উনি পছন্দ করেন না। অ্যালেক্সকে অপছন্দ কাঠের আওয়াজের জন্য, আব্দুলের ওপর চটা ওকে কুকুর পুষতে দিচ্ছে না বলে। ডগ অ্যাডপশন এজেন্সি থেকে একটা কুকুর এনেছিলেন, কিন্তু আব্দুল বাড়িওয়ালাকে অভিযোগ করে তাকে তাড়িয়েছে। এই দেখুন থেকে কোথায় চলে এলাম। যাই হোক, ভাবছিলাম বেবকে জিজ্ঞেস করব যাকে ও ড্রপ করলো সে এদের কার কাছে এসেছিল, কিন্তু তার আগেই একটা অঘটন। বেব যে চেয়ারে বসেছিল সেটাতে পেছনে হেলান দিতে গেলে ব্যাকরেস্টটা এত দ্রুত হেলে পড়ে, অসাবধান হলেই উল্টে যাবার সম্ভাবনা। বেব তো প্রায় পড়েই যাচ্ছিল, কোনো মতে ওকে ধরে সামাল দিলাম। বেশ কিছুটা ওয়াইন চলকে পড়ল। সো সরি বেব, তোমাকে সাবধান করা উচিত ছিল আমার বলে পাশের একটা চেয়ারে যখন ওকে বসাচ্ছি মজা করে জিজ্ঞেস করলো, আর শিওর দিস ওয়ান ইজ সেফ? সত্যি কি এম্বারেসিং বলুন তো। প্রমথ রান্নার প্রশংসা করবো না ঠিক করেছিলাম, কিন্তু ওর রান্নাই যাকে বলে সেভড দ্য ডে। বেভ নাকি জীবনে এত ভালো খাবার খায়নি। বেভকে প্রমথ এমনিতেই পছন্দ করে, কিন্তু এই কথাটা শুনে আমার কানে কানে বলল, এরকম খুবসুরত খাসা মেয়েকে মাতৃভক্তি দেখাতে গিয়ে যদি হারাস তাহলে তুই একটা প্রাইজ ইডিয়েট। কি আলোচনা করছো তোমরা দুজন? প্রমথটা এত রাস্কেল, কি উত্তর দিয়ে এখন? অবশ্য প্রমথই বাঁচালো, ভাপিকে বলছিলাম তুমি হচ্ছ সত্যিকারের কনৌসর অফ ফুড, খাবারের ভালো মন্দ দুর্দান্ত বোঝো। থ্যাংক ইউ শেফ, তুমি কিন্তু আমাকে বাঙালি রান্না শিখিয়ে দেবে। শিওর, এনি টাইম। তুমি রান্না করার সময় পাবে কোথায় বেব? তোমাকে তো এখন প্রপার্টি সামলাতে হবে। আমি বলি কি, তুমি বরং প্রমথকে কুক হিসেবে রাখো, আর একেন বাবু তোমার সিকিউরিটি হেড। বেশ, আর তুমি? হ্যাঁ, আর তুমি বাপিকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে নাও, কারণ ও হচ্ছে গুড ফর নাথিং।
তোমরা সঙ্গে থাকলে তো আমার কোনো চিন্তাই থাকবে না। সত্যি এই প্রপার্টি আর বিজনেস আমার মাথা ধরিয়ে দিয়েছে। আঙ্কেল জ্যাক অবশ্য অনেক সাহায্য করছে, আগে পুরো সময়টা ছিল আমার। এখন দেখো, কাল সকালে আমাকে ছুটতে হবে গ্রিনিচে। কি একটা ঝামেলা হয়েছে ভাড়াটেদের সঙ্গে, রবিবারও মনে হয় ওখানেই কাটাতে হবে। ভাবছি সব কিছু বিক্রি করে দেবো। ভেরি গুড আইডিয়া। তারপর 3 মাসের জন্য ওয়ার্ল্ড ক্রুজে চলে যাও। ছুটি তো পাবো না, তাই না? আরে চাকরি থেকে রিজাইন করো। এই বাপি বেটার সঙ্গে কাজ করতে তোমার ভালো লাগে? এই সব আগড়ম বাগড়ম গল্প করতে করতে প্রায় 12:30 বেজে গেল। বুঝতে পারছিলাম বেভ ভীষণ খুশি হয়েছে আমাদের বাড়িতে এসে। যাবার আগে সবাইকে জড়িয়ে হাগ করার পর একেনবাবুর গালে একটা চুমুও দিল নেমন্তন্ন করার জন্য। একেনবাবু তো লাল টাল হয়ে একাকার। চলে যাবার পর আমাদের বললেন, বেভ ম্যাডাম একেবারে এক ঝলক সানশাইন। সোমবার অফিস পৌঁছে দেখি বেভ তখনও আসেনি। পার্ট টাইম সেক্রেটারি জর্জ একা বসে আছে। জর্জ, কি হয়েছে? জারার কোনো খোঁজ পাচ্ছি না। জর্জের গার্লফ্রেন্ড জারা, ছোটখাটো চেহারার মিষ্টি মতো একটি মেয়ে, মাঝে মাঝে জর্জের কাছে আসে দেখি। বেভ ওদের দুজনকেই খুব পছন্দ করে। খোঁজ পাচ্ছ না মানে? জর্জের উত্তর একটু অসংলগ্ন। যেটুকু বুঝলাম, জারা কিছুদিন ধরে খুব স্ট্রেসের মধ্যে ছিল। দেশ থেকে ওর বিয়ে নিয়ে ওর ওপর খুব চাপ আসছিল। বাবা মায়ের ইচ্ছে ওর বিয়ে হোক পারিবারিক বন্ধু কায়রোর মাঝবয়সী এক হোটেল মালিকের সঙ্গে। জারার তাকে খুবই অপছন্দ। জর্জ বলেছে চলো আমরা বিয়ে করে ফেলি, তবে সেটা কথার কথা। জারাও জানে জর্জের পক্ষে এখন বিয়ে করা অসম্ভব। জর্জের মা মরণাপন্ন, জর্জ নিজে স্ট্রাগল করছে। জারা এখানে স্টুডেন্ট ভিসাতে, বাবা টাকা পাঠাচ্ছে বলে পড়াশুনো করতে পারছে। বাবার অমতে বিয়ে করলে সেটাও বন্ধ হবে, আর ওর যা ভিসা তাতে চাকরি করতে পারবে না। জর্জের পক্ষে জারাকে সাপোর্ট করা অসম্ভব। জারা মাঝে মাঝে বলছে ও এই চাপ আর নিতে পারছে না, একদিন পালিয়ে যাবে। কত বয়স হবে জারার? 18-19? এরকম মিষ্টি একটা মেয়ে এতটা মানসিক চাপে আছে। তুমি কি ভাবছো যারা কোথাও পালিয়ে গেছে? না না, থিংস আর মাচ বেটার নাও। ফাইনালি ওর ইচ্ছের কথাটা আঙ্কেল আর দাদা বুঝতে পেরেছেন এবং মেনেও নিয়েছেন। দুজনেই এদেশে থাকেন, যারাকে খুব সাপোর্টও করছেন। ইনফ্যাক্ট অবস্থা এতটাই ভালো যে যারা পেনসিলভেনিয়াতে এক বিয়ের নিমন্ত্রণ গিয়েছে ওর দাদা আর আঙ্কেলের সঙ্গে। সেখানে পৌঁছে ফোন করবে বলেছিল, কিন্তু করেনি। ফোনটাও বন্ধ, তাই না? খুব চিন্তা হচ্ছে আসলে। এর অনেক কারণ থাকতে পারে। ফোন হারিয়ে গিয়েছে, সিম কার্ড গন্ডগোল করছে, নেটওয়ার্ক সমস্যা, কত কিছু। আমি নিজে একবার ফোন হারিয়ে ফ্যাসাদে পড়েছিলাম। প্রমথর সঙ্গে এক জায়গায় যাবার কথা ছিল, কিন্তু ওর মোবাইল নাম্বারই মনে পড়ছিল না। নাম্বার তো সব ফোনে সেভ করা থাকতো। তার ওপর ফোনটা হারিয়ে মেজাজটা এতই বিগড়ে গিয়েছিল, কাউকে দিয়ে যে প্রমথকে খবর দেব তার মুডও ছিল না। বাড়ি ফিরে অবশ্য প্রমথর কাছে বিস্তর গালাগাল খেতে হয়েছিল। জিজ্ঞেস করলাম, আগে কখনো এরকম হয়েছে? না না, যারা খুব রেসপন্সিবল। তা শেষ কথা কখন হয়েছিল? বুধবার দুপুরে। ওর এই আঙ্কেল কোথায় থাকেন? রাস্তার যে নাম বলল সেটা আমাদেরই বাড়ির রাস্তা। ইতিমধ্যে বেভ এসে গেছে। জারার খোঁজ পাওয়া যাচ্ছে না শুনে আমার দিকে তাকিয়ে বলল, ও মাই গড, সে কি? বুধবারে তো তোমাদের পাশের বাড়িতে ওকে ড্রপ করলাম। ও মাই গড, খবরটা তো জানতাম, দুটোকে কানেক্ট করতে পারিনি। আমি জর্জের দিকে তাকাতে একটু কাঁচু মাচু হয়ে বলল, আসলে মার হঠাৎ একটা সিজার হওয়াতে হাসপাতাল ছুটতে হয়েছিল, নইলে আমারই যারাকে পৌঁছে দেবার কথা ছিল। তখন ওর আঙ্কেলের সঙ্গে পরিচয় হতো। জানতাম জর্জের মায়ের ব্রেন ক্যান্সার, অবস্থা চিকিৎসার বাইরে, মাঝে মাঝেই সিজার হয়। খবর এলেই জর্জ হাসপাতালে হসপিস কেয়ার ইউনিটে ছোটে। এসবের মধ্যেই জর্জ তার দৈনন্দিন কাজ চালিয়ে যাচ্ছে, প্রশ্ন করে বিব্রত করি না। জর্জকে জিজ্ঞেস করলাম, পুলিশে খবর দিয়েছ?
বুঝতে পারছি না দেব কি না। জারার কোনো আত্মীয় স্বজন এখানে থাকে না? আত্মীয় স্বজন বলতে কাকা আর দাদা, কারোর সঙ্গে পরিচয় হয়নি, ফোন নম্বরও জানি না। মানে পাড়া তুতো বা দূর সম্পর্কের কেউ নেই? ওর কাজিনের নাম্বার আমি জানি, লং আইল্যান্ডে থাকে, তাকেও ধরতে পারছি না। আচ্ছা, এখানে কোথায় থাকে যারা? ওই তো ম্যাডিসন স্কোয়ার পার্কের কাছে। ওর বাবা মার পরিচিত এক ফ্যামিলির পেইং গেস্ট হয়ে। বাড়িটা চিনি, ভদ্রলোকের নাম হচ্ছে অ্যান্ড্রু উড। ও, তো তাদের সঙ্গে কথা বলেছো? না না, তারা কিছুই জানেন না। ওদের বলে গিয়েছিল রোববার ফিরবে। রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হলো কি না কে জানে। পুলিশকে তো মনে হয় একটা খবর দেওয়া উচিত। আমি আর জর্জ যখন এসব কথা বলছি, বেভ তখন একেন বাবুকে ফোন করছে। হ্যালো ডিটেকটিভ, তুমি কোথায়? একটু আসবে? আমার একটা ক্লাস ছিল, সেটা শেষ করে যখন ফিরলাম, একেন বাবু আমার ঘরে বসে জর্জ আর বেভের সঙ্গে কথা বলছেন। ঘরে ঢুকতেই জর্জ একটা ফোন ধরতে ওর ডেস্কে গেল। একেন বাবু বেভকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ম্যাডাম, আপনি যে মিস জারাকে বুধবার ড্রপ করলেন, কোত্থেকে তুলেছিলেন ওকে? একটা ডাফেল ব্যাগ নিয়ে এখানেই এসেছিল। জর্জের সঙ্গে ওর আঙ্কেলের কাছে যাওয়ার কথা ছিল। তখনই হাসপাতাল থেকে জর্জের ফোন এলো। কটার সময় মিস জারাকে ড্রপ করলেন ম্যাডাম? তা ওই বিকেল 5টা নাগাদ। আসলে ও একাই যাচ্ছিল, আমিই বললাম বাড়ি যাওয়ার পথে নামিয়ে দেব। আপনি কি ওর সঙ্গে বাড়িতে ঢুকেছিলেন? না, তবে কেউ দরজা খুলে দিয়েছিল, পরিচিতই হবে। আমাকে তো হাত নেড়ে যারা দরজা বন্ধ করে দিল। আমি একেন বাবুকে বললাম, আপনি একটু ক্যাপ্টেন স্টুয়ার্টকে বলুন না, একটা জলজ্যান্ত মেয়ে এভাবে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সত্যি অদৃশ্য হয়েছেন কি না জানি না তো স্যার। তার মানে? মানে স্যার, উত্তর শোনার আগেই জিজ্ঞেস করলাম, আচ্ছা পাশের বাড়িতে কার কাছে যেতে পারে মেয়েটা? আব্দুল? আঙ্কেল যখন, আব্দুল হবার সম্ভাবনা বেশি, তাই না? সবাইকে তো আমরা চিনি না স্যার। তাছাড়া কেউ দরজা খুলে দিলেই তো ধরে নেওয়া যায় না স্যার যে তিনি ওখানেই থাকেন। কেউ তো বেড়াতেও আসতে পারেন এই বাড়িতে। তা ঠিক, ওর দাদাও তো হতে পারে। তবে বেফ ম্যাডাম যখন চাইছেন, একটু খোঁজ খবর করতেই হবে। থ্যাংক ইউ ডিটেকটিভ। এসবের মধ্যেই জর্জ ফিরে এসেছে। বলল, মিস্টার উড পুলিশকে রিপোর্ট করেছেন, জানিয়েছেন যারা রবিবার ফেরার কথা ছিল, এখনো বাড়ি ফেরেনি। যোগাযোগটাও করা যাচ্ছে না কোনোভাবে। নতুন কোনো খবর নয়, কিন্তু বেভ যেন আরও বিচলিত। একেনবাবু বললেন, চিন্তা করবেন না ম্যাডাম, পুলিশ খোঁজ খবর করবে। অ্যাক্সিডেন্ট বা অঘটন কিছু ঘটে থাকলে খবর পাওয়া যাবে। তুমি বলছো? হ্যাঁ ম্যাডাম, আর আমিও ক্যাপ্টেন স্টুয়ার্টকে বলে রাখবো খোঁজার ব্যাপারে একটু চাপ দিতে। তাতে কাজ কতটা হবে জানি না। আর ইউ কিডিং মি? তুমি বললে নিশ্চয়ই কাজ হবে। কি যে বলেন ম্যাডাম। বিকেলে কলেজ থেকে ফেরার পথে পাউরুটি কিনে আব্বাসের দোকানে থেমেছি। দেখি আব্দুল একেনবাবুর সঙ্গে কথা বলছেন। আমি অবাক, এর মধ্যেই একেনবাবু ফিল্ডে নেমে পড়েছেন। একেনবাবুর প্রশ্নটা শুনতে পাইনি, কিন্তু আব্দুলের উত্তরটা শুনে প্রশ্নটা অনুমান করতে অসুবিধে হলো না। হ্যাঁ, যারা আমার ভাইজি। আপনি জানলেন কি করে? শুনেছি স্যার আপনার দেশ কায়রোতে। ম্যাডাম যারাও কায়রো থেকে, তাই দুইয়ে দুইয়ে এক করছিলাম আর কি। একটা প্রশ্ন ছিল স্যার, ওর কি কোনো বিয়েতে যাওয়ার কথা ছিল? কি ব্যাপার বলুন তো? একটু আগে দুজন পুলিশ এসে এই নিয়ে বিস্তর প্রশ্ন করে বলে গেল যারাকে নাকি পাওয়া যাচ্ছে না। আমি ওদের বলেছি যারা কিছুক্ষণের জন্য এসেছিল, খানিক বাদে ওর কোন বন্ধুর বাড়িতে চলে গিয়েছিল। তাই নাকি স্যার? আসলে কনফিউশনটা হচ্ছে, ওর নাকি একটা বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল আপনার আর ওর দাদার সঙ্গে। ব্যাগট্যাগ নিয়েই তো নেমেছিলেন। কথা ছিল, কিন্তু যারার ইচ্ছে ছিল না যাবার। আগে থেকেই প্ল্যান করে এসেছিল অন্য কোথাও যাবে। এবার বুঝলাম স্যার। কোথায় যাবেন বলেছিলেন কি স্যার? না, সেটা বলেনি। আশ্চর্য স্যার,
কিসের আশ্চর্য? মানে স্যার, আপনাদের সঙ্গে বিয়ের নেমন্তন্নে যাচ্ছিলেন, ধরে নিচ্ছি আপনাদের বিশেষ পরিচিত কারুর বিয়ে, সেখানে না গিয়ে অন্য কোথাও চলে গেলেন, অথচ বলেও গেলেন না। এই যুগের মেয়ে সব কথা তো বলে না। না, একদম ঠিক স্যার, থ্যাংক ইউ। আমি ওর বন্ধুকে জানিয়ে দেব যা বললেন। আসলে তিনি উদ্বিগ্ন হয়ে খোঁজ করছিলেন তো, তাই। আরেকটা কথা স্যার, আপনার দাদাকে কি জানিয়েছেন যে ওকে পাওয়া যাচ্ছে না? না, দাদার সঙ্গে আমার সেরকম সদ্ভাব নেই, কথাবার্তা তেমন হয় না। তবে পুলিশকে ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। আরেকটা প্রশ্ন স্যার, জারার দাদা এসেছিলেন কি? হ্যাঁ, এসেছিল। যারা যাচ্ছে না বলে একাই চলে গেল। কিন্তু আপনি তো গেলেন না স্যার। একটা উটকো লোকের এইসব প্রশ্নে আব্দুল যে বিরক্ত হচ্ছে বুঝতে পারছিলাম, কিন্তু উত্তর দিল, আমি শুধু যাচ্ছিলাম রাতে যেন যারাকে একা একা না ফিরতে হয়, সেই জন্য। ও যখন গেল না আমিও গেলাম না। ডিসকাস্টিং। আপনি এখন সন্তুষ্ট নাকি আরও কিছু জানতে চান? না না, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। পাউরুটি নিয়ে বাড়ি ফিরছি, একেনবাবু আমার সঙ্গে বেরোলেন। বললাম, আপনি তো দেখছি মশাই সিরিয়াসলি ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছেন। বেভ ম্যাডামের আদেশ স্যার, কি করব বলুন। ছাড়ুন তো সব অজুহাত, একজন প্রতিবেশীকে খামোখা চটিয়ে দিলেন তো। উনি কি খুব রেগে গেলেন স্যার? হ্যাঁ, তো রাখবেন না। আপনার প্রশ্নের ধরনেই তো মনে হলো যে আপনি ওকে অবিশ্বাস করছেন। তা একটু করছি স্যার। মানে? আপনিই বলুন স্যার। ম্যাডাম যারা ওর বয়ফ্রেন্ড মিস্টার জর্জকে বলেছেন আঙ্কেল আর দাদার সঙ্গে বিয়েতে যাচ্ছেন, সেই মতো ব্যাগে জামা কাপড় নিয়ে কলেজে এসেছেন, কিন্তু আঙ্কেল বলছেন সেখানে ওর যাবার ইচ্ছেই ছিল না। এটা কি করে সম্ভব? সম্ভব নয় কেন? হয়তো কোনো কারণে যারা কোথায় যাচ্ছে সেটা জর্জকে লুকোতে চেয়েছিল। হয়তো যাচ্ছিল অন্য একটা ছেলের সঙ্গে উইকেন্ডে ফুর্তি করতে। জর্জের যাতে কোনো রকম সন্দেহ না হয় সেই জন্যই বিয়ে আর আঙ্কেলের এই গল্প ফেঁদেছিল। এটা মন্দ বলেননি স্যার, আপনার মাথায় কিন্তু বেশ বদবুদ্ধি খেলে। ঠাট্টা করছেন? কি যে বলেন স্যার। বলেই দেখি বাড়ির পথে না গিয়ে উল্টো দিকে হাঁটা শুরু করলেন একেনবাবু। জিজ্ঞেস করলাম, আরে কোথায় যাচ্ছেন? কয়েকটা প্রশ্ন আছে স্যার, একটু ক্লিয়ার করে আসি। আরে সে তো বুঝলাম, যাচ্ছেন কোথায়? এসে বলছি স্যার। বুঝলাম উত্তর দেবেন না, টিপিক্যাল একেনবাবু। তা ফিরবেন কখন? ডিনার খাবেন তো? নিশ্চয়ই স্যার, প্রমথবাবু আজ ডিমের স্পেশাল ডালনাটা রাঁধছেন, ওটা কি কখনো মিস করতে পারি? একেনবাবু ইজ সামথিং। বাড়িতে ঢুকেই দেখি প্রমথর রুদ্র মূর্তি। এই একেনবাবুটাকে না তাড়াতে হবে, জানিস তো? কেন, কি করলেন? আরে একটা সিম্পল কাজ দিয়েছিলাম, 2টো ডিম ফেটাতে আর 4টে আলু সিদ্ধ করতে। বাড়িতে বিস্কিটের গুঁড়ো আছে, ভেবেছিলাম আলুর চপ করব, বিকেলে চায়ের সঙ্গে জমবে। দেখলাম ফেটানোর বদলে 6টা ডিম সেদ্ধ করে বসে আছেন। যখন বকুনি দিতে যাচ্ছি তখন কিনা বলেন, ডিমের ডালনা করুন স্যার, ওটা আপনার হাতে একেবারে স্বর্গীয়, বলে অদৃশ্য। শিগগিরই ফিরছেন না? এই তো একটু আগে দেখা হলো, ডিনারের সময় আসবেন একেবারে। সত্যি তুই না লাই দিয়ে দিয়ে লোকটাকে মাথায় তুলেছিস। এরপর দুজনে মিলে বেশ কিছুক্ষণ ধরে একেনবাবুর শ্রাদ্ধ করলাম। তারপর জারার নিখোঁজ হবার কথা, একেনবাবু আব্দুলের বাক্যালাপ, আলোচনায় কোনো কিছুই বাদ পড়ল না। তার মধ্যেই প্রমথ ওর রান্নার প্ল্যান শুরু করলো। হ্যাঁ, ডিমের ডালনা তো করতেই হবে, এ ছাড়া আর কি করা যায় বলতো? ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, ব্যাস ব্যাস, আর কিছুর দরকার নেই। এখন আমার কাজ শুধু একেনবাবুর করা অতি সিদ্ধ ডিমের খোসা ছাড়ানো, চাল সিদ্ধ করে ভাত বানানো আর প্রমথর খিদমাত খাটা। একেনবাবু ফিরলেন ডিনারের একটু আগে। এক প্রস্থ রান্না করে প্রমথ আর আমি একটু রেস্ট নিচ্ছি তখন। একেনবাবু ঘরে ঢুকেই বললেন, উফ, ডিমের ডালনার কি দারুণ খুশবু স্যার, নিচ থেকেই পেলাম। আপনি ওই গন্ধ শুকেই ভোজন করুন, আপনার জন্য ডিম নেই। হতেই পারে না স্যার, বাপিবাবু খুব হেলথ কনসিয়াস, একসঙ্গে 2টোর বেশি ডিম খান না। আর আপনার স্যার কুসুম কোমল হৃদয়, আমাকে বঞ্চিত করে কখনোই কিছু খাবেন না। হ্যাঁ, খেতে পারলেই তো ভালো হতো, কিন্তু গিয়েছিলেন কোন চুলোয় শুনি? আসলে স্যার
মাথায় একটা ম্যাজিক ঘুরছে, কিছুতেই ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। আরে কি যা তা বকছেন, কিসের ম্যাজিক? বলছি স্যার, খেতে খেতে বলি। বলেই খাবার টেবিলে একটা চেয়ার নিয়ে বসে পড়লেন। বসলে তো আর হবে না, এখন একটু সময় লাগবে। ডালে সম্বরা দেওয়া হয়নি, এদিকে বেগুনও ভাজা হয়নি। বেশ তো স্যার, আপনি রান্না করুন, গল্পটা না হয় কিচেনেই করি। বলে চেয়ার ছেড়ে উঠে প্রমথর পিছন পিছন একেনবাবুও রান্নাঘরে। ডালে সম্বার দেওয়ার জন্য সর্ষের তেলে পেঁয়াজ, তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজতে ভাজতে প্রমথ বলল, এইবার বলুন দেখি আপনার ম্যাজিকের কথা। ভাজার সুগন্ধ নাকে টেনে নিয়ে চোখ বুজে মাথা নাড়তে নাড়তে একেনবাবু বললেন, ডালের সম্বার একটা আলাদা জিনিস। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ স্যার, যা বলতে যাচ্ছিলাম, ছোটবেলায় নোংরা ধুতি ফতুয়া পরা টিকিওয়ালা এক ম্যাজিশিয়ানের এক অবিশ্বাস্য জাদু দেখেছিলাম। প্রথমে লোকটা একটা ছোট মেয়েকে তরকারি রাখার খোলা ঝুড়িতে দাঁড় করিয়ে তাকে চাদর দিয়ে ঢেকে দিল। সবাই আমরা লোকটার দিকে তাকাচ্ছি আর চাদর ঢাকা মেয়েটিকে ঘিরে দাঁড়িয়ে আছি। হঠাৎ খড়খড় শব্দ, চাদরটা কোল্যাপস করে ঝুড়ির ওপর পড়ল। মেয়েটা অদৃশ্য। চাদরের নিচে হাত ঢুকিয়ে লোকটা বার করলো একটা খরগোশ। বলেন কি? কি করে? হ্যাঁ, বড় বড় স্টেজে ডিসঅ্যাপিয়ারিং ম্যাজিক দেখেছি, কিন্তু সেখানে তো ধোঁকা দেবার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট থাকে। তখন বুঝিনি স্যার, এখন মনে হয় ট্রিকটা আমি জানি। মাস হিপনোটিজম। আমাদের সবার চোখে চোখ রেখে লোকটা প্রত্যেককে হিপনোটাইজ করে দিয়েছিল। তারপর আমাদের যা যা বলছিল আমরা সেটাই যেন দেখছিলাম। এরকম করা যায়? যায় স্যার, যায়। আমি তো একটা ছটফটে চঞ্চল মুরগিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। মুরগিকে? মানে মানে দেশে আমাদের এক প্রতিবেশীর বাড়িতে অনেক মুরগি ছিল। তার একটার মুন্ডু মেঝেতে চেপে ধরে 3টে চকের দাগ দিলাম। একটা ঠোঁটের সামনে দিয়ে সোজা, অন্য দুটো দুদিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপর যখন মুন্ডুটা ছেড়ে দিলাম, ওই চঞ্চল মুরগি চোখ বুঝে শান্ত হয়ে ঝিম মেরে রইল। যেই তালি দিলাম, ঘোর কেটে আবার সেই চঞ্চল। তা এর সঙ্গে ছোট মেয়েটার অদৃশ্য হওয়ার কি সম্পর্ক একেনবাবু? বলতে চাইছি স্যার, হিপনোটিজমে অনেক কিছু ঘটতে পারে। একটা ঘোরের মধ্যে পড়ে চঞ্চল মুরগি স্বভাব বদলে শান্ত হয়ে যায়। সেইভাবে ঘোরের মধ্যে যেটা মনে হচ্ছে ঘটছে, সেটা আসলে ঘটছে না। একেনবাবুর মাথায় কি যে ঘুরছে ভগবান জানেন। বেশ, গল্পটা তো শুনলাম, কিন্তু এটা নিয়ে হঠাৎ এত চিন্তা করছেন কেন? এই যে ম্যাডাম জারার অদৃশ্য হওয়া। গরম কড়াইয়ে ডাল ঢালতে ঢালতে প্রমথ বিরক্ত গলায় বলল, ওফ, আপনি এত রহস্য করে কেন কথা বলেন বলুন তো? হ্যাঁ, একটু ঝেড়ে কাশুন না। কি 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 বলতে চান? কি বলছি, এই যে ম্যাডাম যারা পাশের বাড়িতে ঢুকলেন, তারপর তাকে আর পাওয়া যাচ্ছে না। এখানে তো মাস হিপনোটিজম কাজ করছে না। পাওয়া যাচ্ছে না মানে কি? আব্দুল তো বললই সে বাড়ি থেকে চলে গেছে। এবার কোথায় গেছে সেটাই শুধু জানি না আমরা। না স্যার, সেখানেই খটকা। মনে আছে স্যার, মিস্টার আব্বাসের দোকানে মিস্টার আব্দুল বললেন ম্যাডাম যারা কিছুক্ষণের জন্য এসেছিলেন, তারপর চলে যান। ম্যাডাম যারার বড় ভাইও যারা যাচ্ছে না বলে নিজেই একা চলে যান। হ্যাঁ, ম্যাডাম যারা কিন্তু বাড়ি থেকে বের হননি, আর ওর বড় ভাই এসে ঘন্টা কয়েক বাদে চলে গিয়েছিলেন। এই খবরগুলো আপনি কখন পেলেন? সিসিটিভি ক্যামেরার রেকর্ড থেকে। ভেরি ইন্টারেস্টিং। এই যুগটা সিসিটিভি ক্যামেরার যুগ। একসময় এগুলো লাগানো থাকতো মিউজিয়ামে, বড় বড় হোটেল লবিতে আর ডিপার্টমেন্টাল স্টোরে। এগুলো লাগানো আছে বলেই বেশিরভাগ দুষ্কৃতীরা ধরা পড়ে যাবার ভয়ে চুরি ডাকাতির চেষ্টা করতো না। এখন অবশ্য সিসিটিভি সব জায়গাতেই ব্যবহার করা হচ্ছে। ম্যানহ্যাটনের চতুর্দিকে সিসিটিভি ক্যামেরা তো নিজেই দেখি। আগে দেখতাম রাস্তার মোড়ে মোড়ে রেডার গান আর ক্যামেরা, গাড়িগুলোর ওপর 24 ঘন্টা নজরদারি করে যাচ্ছে। রেডার দিয়ে স্পিড মাপছে আর ক্যামেরা দিয়ে দেখছে ট্রাফিক আইন মানছে কি না। ফাঁকি দেবার কোনো উপায় নেই। ক্যামেরায় গাড়ির নাম্বার ছবিতে উঠে যাবে, জরিমানা না দিয়ে পালাবার উপায় নেই। ইদানিং দেখছি আমাদের বাড়ির ছোট রাস্তাতেই বেশ কয়েকটা ক্যামেরা।
এর অর্থ প্রাইভেসি বলে আর কিছু থাকছে না। এগুলো নাকি বেশি করে লাগানো শুরু হয়েছে বছর 20 হলো। উদ্দেশ্য ডোমেস্টিক টেররিজম থেকে সুরক্ষা দেওয়া। নাশকতা কতটা আটকেছে জানি না, কিন্তু কখন আমরা বাড়িতে ঢুকছি বা বেরোচ্ছি পুলিশের সেটা নজরে আসছে। দাঁড়ান, তার মানে ক্যামেরায় উঠেছে যে যারা বাড়িতে ঢুকছে, কিন্তু ও বেরিয়েছে সেটা দেখা যায়নি। ঠিক স্যার, সিসিটিভি ক্যামেরাকে তো হিপনোটাইজ করা যায় না, ওদের কোনো মাইন্ড নেই, সুতরাং যা দেখাচ্ছে সেটাই ঠিক। কিন্তু ব্যাকডোর দিয়ে তো বেরোতে পারে। আমিও সেটাই ভেবেছিলাম স্যার, কিন্তু স্টুয়ার্ট সাহেব বললেন পেছনের দরজাটা ভাঙা বলে পার্মানেন্টলি বন্ধ। তাই ওর বিশ্বাস যারা ওই বিল্ডিংয়েই আছে, নিজের ইচ্ছায় লুকিয়ে আছে বা ওকে লুকিয়ে রাখা হয়েছে। সার্চ ওয়ারেন্ট নিয়ে আজ রাতেই পুলিশ বিল্ডিং চেক করবে। কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এভাবে আর কদিন যারা লুকিয়ে থাকবে? আর ওকে জোর করে লুকিয়ে রাখা হলে তার কারণটাই বা কি? হয়তো জারার আঙ্কেল ওর বাবা মায়ের আসার জন্য অপেক্ষা করছে, এলেই বিয়ের বন্দোবস্ত করা হবে। ওই এক বয়স্ক হোটেলওয়ালার সঙ্গে বিয়ের কথা হচ্ছিল বললি না? কিন্তু ওর কাকা এটা কেন করবে? ওর বাবার সঙ্গে তো কাকার সম্পর্ক ভালো নয়। আহা, সেটা তো ওর কাকার কথা। যে লোকটা ইতিমধ্যেই মিথ্যে বলেছে সেটা প্রমাণিত। মিস্টার উডের সঙ্গে আজ ম্যাডাম জারার বাবার কথা হয়েছে। তিনি কিন্তু এদেশে আসার ব্যাপারে কিছু বলেননি। মিস্টার উড আবার কি? জারার বাবার বন্ধু, যার বাড়িতে ও পেইং গেস্ট হয়ে আছে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটু কনফিউজিং স্যার, তবে ম্যাডাম যারা পাশের বাড়িতেই আছেন এইটা ক্লিয়ার। সকালবেলায় একেনবাবুর একটু কনফিউজিংটাই বিশাল আকার নিল। ক্যাপ্টেন স্টুয়ার্টের লোকেরা সারা রাত বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জারার টিকি দেখতে পেল না। আব্দুল একই কথা বলছে, জারা মাত্র 1 ঘন্টা ছিল। ওর দাদার সঙ্গে দেখা হবার পর ও চলে যায়। আব্দুল নিজে নিচে নেমে ওকে বিদায় জানায় 6টা নাগাদ। ওকে যখন জানানো হলো যে সিসিটিভিতে যারা চলে যাচ্ছে এটা দেখা যায়নি, তখন দারুণ চটে গেল। টেকনোলজি কি সবসময় কাজ করে? লুজ কানেকশনের জন্য সবসময় পাওয়ার তো নাও থাকতে পারে। পাওয়ার প্রবলেম ছাড়াও সিসিটিভি ক্যামেরা একাধ সময় কাজ করে না। আব্দুলের নিজের দোকানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সে নিয়ে ও 2-1 বার ভুগেওছে। প্রশ্ন হলো, মেয়েটা স্রেফ উবে যায় কি করে? ম্যানহ্যাটন থেকে অনেক সময় হেলিকপ্টারে লোকেদের ট্রান্সপোর্ট করা হয়, বিশেষ করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। আগে উঁচু উঁচু বাড়ির ছাদ থেকে হেলিকপ্টার উড়তে দেওয়া হতো। এখন অবশ্য অনেক রেস্ট্রিকশন, 1000 গন্ডা পারমিশন নিতে হয়, অর্থাৎ রেকর্ড থাকে। তবে সেটা করা হয়ে থাকলে আব্দুল যে মিথ্যে বলছে তার অকাট্য প্রমাণ মিলে যাবে। আসলে জারার অন্তর্ধানের পেছনে আব্দুল যে কোনো না কোনোভাবে যুক্ত, সেটা একেনবাবু আর ক্যাপ্টেন স্টুয়ার্ট দুজনেই নিশ্চিত। অর্থই হচ্ছে অনর্থ। জারার বাবা খুবই অর্থবান, আর কাকা ও বাবার সম্পর্ক যখন বিশেষ ভালো নয়, তখন জারাকে অপহরণ করে টাকা আদায় করার সম্ভাবনা খুবই জোরদার। পুলিশ বিল্ডিংয়ের সবাইকে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু কাজে লাগার মতো কোনো সূত্র কেউই দিতে পারেনি। ড্যান অল্পক্ষণের জন্য একটি মেয়েকে দেখেছে যখন সে বিল্ডিংয়ে ঢুকেছিল। ড্যান জারাকে আগে দেখেনি, সুতরাং যাকে দেখেছিল সে জারা ছিল কি না সঠিক বলা সম্ভব নয়। তবে একতলায় নেমে এসে আব্দুল যে দরজা খুলে দিয়েছিল সেটা ড্যান দেখেছে, অর্থাৎ যেই আসুক না কেন সে আব্দুলের পরিচিত। আব্দুলের সঙ্গে ড্যানের তখন একটু কথাও হয়েছিল, কারণ তার খানিকক্ষণ আগেই আব্দুলের দোকানের এক কর্মচারী একটা বড় বাক্স নিয়ে আব্দুলকে দেবার জন্য এসেছিল। ছেলেটি ড্যানের মুখ চেনা, মাঝে মাঝেই ও আব্দুলের কাছে আসে জিনিসপত্র দিতে। বিশেষ পরিচিত কিছু ক্লায়েন্টকে আব্দুল পার্সোনালি গিয়ে মাল ডেলিভারি করে। ড্যান একটা কাজে যখন বাইরে যাচ্ছিল তখন ছেলেটির সঙ্গে দেখা হয়ে যাওয়ায় ড্যানই ওকে বিল্ডিংয়ে ঢুকতে দিয়েছিল। ছেলেটা খুবই অ্যাপোলজেটিক ছিল। কাঁচুমাচু মুখে ড্যানকে বলেছিল 2 বাক্স মাল আনার কথা ছিল, ভুলে শুধু 1টা বাক্স সকালে ডেলিভারি করে গিয়েছে। তার জন্য আব্দুলের কাছে বকুনিও খেয়েছে খুব। ড্যান দেখেছিল বাক্সের ওপর লেখা KOH। ড্যান জিজ্ঞেস করেছিল, কি আছে বাক্সে?
কস্টিক পটাস। জিনিসটার সঙ্গে ড্যান পরিচিত, ক্লিনিং এজেন্ট। প্লামাররা অবশ্য ড্রেন পরিষ্কারের জন্য অ্যাসিডই ব্যবহার করে বেশি, কিন্তু কস্টিক সোডা বা পটাশও একাধ সময় কাজে লাগে। আব্দুল জানে তো তুমি আসছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, উপরে নিয়ে যাও। সেই সময় একটা ফোন আসায় নিচে হলওয়েতেই দাঁড়িয়ে কথা বলছিল ড্যান। কয়েক মিনিট বাদে ছেলেটি নেমে এসে ড্যানকে বাই বলে চলে যায়। ড্যান তখনও ফোনের কথা যখন শেষ হবার মুখে, তখন আব্দুল নেমে এসেছিল হিজাব পরা মেয়েটির জন্য দরজা খুলতে। যে সময়ের কথা ড্যান বলছে সেটা বেভের সময়ের সঙ্গে মিলে যাচ্ছে। ওই সময়েই জারাকে বেভ নামিয়ে দিয়েছিল, কিন্তু তারপর কি ঘটেছে ড্যান জানে না। ড্যান ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে, তবে একটা ব্যাপারে পুলিশের প্রথম থেকে একটু খটকা লাগছে, সেটা হলো আব্দুলের ব্যবহার। বোঝা যাচ্ছে যে ও কিছু একটা লুকোচ্ছে। পুরো রিপোর্টটায় আমরা পেলাম একেনবাবুর কাছ থেকে। সকালবেলাতেই ওর সঙ্গে ক্যাপ্টেন স্টুয়ার্টের লম্বা ফোন আলাপ হয়েছে। একেনবাবু নাকি ক্যাপ্টেন স্টুয়ার্টকে জিজ্ঞেস করেছিলেন আব্দুলের অ্যাপার্টমেন্টে সাসপিশিয়াস কিছু পাওয়া গিয়েছে কিনা। ক্যাপ্টেন স্টুয়ার্টের উত্তর, কয়েকটা প্রোডাক্ট স্যাম্পল আর বাড়ির নর্মাল টুকিটাকি জিনিস ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। একেনবাবু তখন ওকে বলেছিলেন, মুশকিল কি জানেন স্যার, যেটা পেয়েছেন তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যেটা পাননি। ক্যাপ্টেন স্টুয়ার্ট তাতে বিরক্ত হয়ে বলেছিলেন, এটা কি ধরনের কথা একেন্দ্র? কোনটা পাইনি সেটা বুঝবো কি করে? ঠিক স্যার, একবার দেখুন তো কি কি জিনিস উনি গত 2-3 মাসে অর্ডার করেছেন। দেখব। আপাতত আব্দুলকে আমরা 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য জেলে রেখে দিচ্ছি। এর মধ্যে তুমি ওর অ্যাপার্টমেন্টে গিয়ে দেখো কিছু পাও কিনা। আব্দুলের অ্যাপার্টমেন্ট সিল করা আছে, আমার লোক পাহারা দিচ্ছে। আর হ্যাঁ, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। কোনো চার্জ ছাড়া 3 দিনের বেশি ওকে কিন্তু আটকে রাখা যাবে না। কিছুক্ষণের মধ্যেই শুধু একেনবাবু নয়, আমি আর প্রমথও লেজুড় হয়ে পাশের বাড়ি গেলাম। ক্যাপ্টেন স্টুয়ার্টের একজন লোক সদর দরজা খুলে দিল। তার কাছেই আব্দুলের অ্যাপার্টমেন্টের চাবি। আব্দুলের অ্যাপার্টমেন্ট বেশ বড়, 2 বেডরুম 2.5 বাথ অ্যাপার্টমেন্ট। হাফ বাথ মানে শুধু একটা কমোড আর বেসিন বা সিঙ্ক, সেটা লিভিং কাম ডাইনিং রুমের লাগোয়া, বাইরের লোকেদের ব্যবহারের জন্য। রান্নাঘর ছোট কিন্তু ওয়েল ইকুইপড, গ্যাস স্টোভ, ডিশ ওয়াশার, ফ্রিজ, মাইক্রোওয়েভ সবই টপ অফ দ্য লাইন। কিচেন সিঙ্কে বেশ কিছু বাসনপত্র জমে রয়েছে। একটা বেডরুম, যেটা মনে হয় গেস্ট বেডরুম, সেখানে বিছানার ওপর অজস্র হাবিজাবি জিনিস ডাঁয় করা। মেঝেতে ছড়িয়ে রয়েছে বেশ কিছু কার্ডবোর্ডের প্যাকিং বাক্স। অনলাইনে কিছু অর্ডার করলে বাক্সগুলো এসে হাজির হয়, আর নিয়মিত সেগুলো ফেলে না দিয়ে জমতে দিলে যা হয় আর কি। একেনবাবু সেগুলোই কিছুক্ষণ ঘাঁটলেন, কিছু একটা খুঁজছিলেন, না পেয়ে মনে হলো একটু হতাশ। বেডরুমের সঙ্গে লাগোয়া বাথরুমে ঢুকলাম। এবার দেখার কিছুই নেই, বেশ নোংরা। তবে ড্যান ঠিকই বলেছিল, বাথটাবটা দেখে মনে হলো কাস্ট আয়রনের বা ওই রকম কোনো একটা মেটালের। বেসিন, জলের কল সবগুলোই সলিড অ্যান্টিক টাইপ। ওগুলো যখন দেখছি তখন একেনবাবু কাউকে ফোন করছেন। ইতিমধ্যে আমি আবার লিভিং রুমে ফিরে এসেছি। সেখানে বুককেসে ছড়িয়ে ছিটিয়ে কিছু বই, বেশিরভাগই আরবিতে লেখা, আমার পক্ষে বোঝা অসম্ভব। এছাড়া গোটা চারেক ইংরেজি থ্রিলার, ব্যাস এই। পাশে কাঁচের ছোট্ট আলমারিতে ঘর সাজানোর টুকিটাকি জিনিস। সোফা সেটটা ইটালিয়ান ক্লাসিক স্টাইলের। এরা বলতে পারলাম কারণ আমার এক কলিগের বাড়িতে কদিন আগেই এ ধরনের একটা সেট আমি দেখেছি। পাশে বিসদৃশভাবে রাখা একটা কিংটাট সিংহাসন চেয়ার। নেট ঘাঁটতে ঘাঁটতে ওরকম একটা সিংহাসন চেয়ার আমার চোখে পড়েছিল। খুবই দাম ছিল সেটার। দেয়ালে লাগানো কয়েকটা ইসলামিক ওয়াল আর্ট। আব্দুলের মাস্টার বেডরুমটাও দেখলাম। সেটা অপেক্ষাকৃত পরিষ্কার পরিচ্ছন্ন। বড় বড় ক্লজেটে প্রচুর জামা কাপড় ঝুলছে। পুরো অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখার পর মনে হলো আশাটা একেবারে বেকার হয়েছে। সন্দেহ যেন কিছুই নেই। প্রমথ আমাদের সঙ্গে এলেও আব্দুলের অ্যাপার্টমেন্টে আসেনি।
লবিতেই অ্যালেক্সের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় আমাদের ডাইনিং চেয়ারের পিঠ হেলে যাওয়ার সমস্যা নিয়ে কথা বলা শুরু করেছিল। প্রমথ যে এই আনফ্রেন্ডলি অ্যালেক্সকে চেনে সেটা জানতামও না। আমরা যখন নিচে নেমে এসেছি ওদের কথাবার্তা তখন সবে শেষ হয়েছে। জিজ্ঞেস করলাম, কী নিয়ে এতক্ষণ আলোচনা চলছিল? প্রমথর উত্তরটা শুনে আমি সত্যি অবাক হলাম। কাঠের কেমিস্ট্রি নিয়ে আলোচনা চলছিল। কাঠের ফার্নিচারে কোন এপক্সি আঠা সবচেয়ে ভালো কাজ করে সেই নিয়ে প্রমথ নাকি জ্ঞান দিচ্ছিল অ্যালেক্সকে, এই ইনভেস্টিগেশনের সঙ্গে যার কোনো যোগ নেই। হ্যাঁ, তবে এসবের মধ্যেই অ্যালেক্স নাকি ওকে বলেছে যে চেয়ারের ব্যাকরেস্ট হেলে যাওয়াটা কোনো সমস্যাই নয়, নিয়ে এলে 10 মিনিটের মধ্যেও ঠিক করে দেবে। অর্থাৎ আজকে এই আশার সেটাই হলো হাইলাইট। একটা কিছু সমাধান তো হলো। আরও বেশ কয়েকদিন পার হয়ে গেছে, জারার খোঁজ এখনো পাওয়া যায়নি। ক্যাপ্টেন স্টুয়ার্ট নিঃসন্দেহ যে আব্দুল জানে জারা কোথায়, কিন্তু চেপে যাচ্ছে। পুলিশকে যে সে মিথ্যে বিবৃতি দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। সকালে ব্রেকফাস্ট খেতে খেতে প্রমথ গম্ভীরভাবে বলল, বাপি, এই গল্পটা তুই আবার লিখতে যাস না। কেন? এটা তো দারুণ গল্প, আর আমরা সবাই এর সঙ্গে জড়িত। কারণ তোর লেখা কয়েক পাতা পড়লেই বোঝা যায় যে কে দোষী, আর এই গল্পে সেই কয়েক পাতাও লাগবে না। একদম গোড়াতেই পাঠক বুঝে যাবে জারার এই অন্তর্ধানে আব্দুল যুক্ত। তাহলে আর হু ডান ইটের সাসপেন্স রইল কোথায়? কি হলো একেনবাবু, চুপ করে আছেন যে? একেনবাবু এতক্ষণ চোখ বুজে আয়েশ করে জেলিমাখা পাউরুটি খাচ্ছিলেন। সেটা শেষ করে কফিতে চুমুক দিয়ে বললেন, একটা গল্প বলি, শুনুন স্যার। হ্যাঁ, লাস ভেগাসে জুয়ো খেলতে গিয়ে স্লট মেশিনে সর্বশান্ত হয়ে হতভাগ্য জুয়ারি মিস্টার জনি টয়লেটে গিয়ে দেখেন সেটা কয়েন অপারেটেড। স্লটে একটা কোয়ার্টার না ফেললে টয়লেটের দরজা খুলবে না। পকেটে একটা পয়সাও নেই। এদিকে বেগ অতি প্রবল। মিস্টার জনের বিভ্রান্ত অবস্থা দেখে দয়া পরবশ হয়ে কাছে দাঁড়ানো এক ভদ্রলোক তাকে একটা কোয়ার্টার দিলেন। কোয়ার্টার নিয়ে দৌড়ে টয়লেটে পয়সা ঢোকাতে গিয়ে মিস্টার জনি দেখেন আগের লোকটা দরজা ভালো করে বন্ধই করেননি, ফলে দরজাটা লকড নয়। কর্ম সেরে হালকা হয়ে মিস্টার জনি বেরিয়ে এসে প্রথম যে স্লট মেশিন দেখলেন, সেখানে গিয়ে ভদ্রলোকের দেওয়া সেই কোয়ার্টার ফেলা মাত্র তিনি হিট দ্য জ্যাকপট। সেই টাকার কিছু অংশ বাজি রেখে সেদিন বেশ কয়েক মিলিয়ন ডলার নিয়ে মিস্টার জনি বাড়ি ফিরলেন। আর সেদিন থেকেই ওর ভাগ্য খুলে গেল। বেশ কয়েক বছর বাদে বিকেলে মদ্যপান করতে করতে মিস্টার জনির হঠাৎ মনে হলো যার জন্য ওর এই সম্পদ, তাকে সম্পদের অর্ধেক দেওয়া উচিত। তিনি সঙ্গে সঙ্গে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি পাঠালেন। 3 বছর আগে ডিসেম্বর মাসে লাস ভেগাসের সিজার প্যালেসের টয়লেটে একটি কোয়ার্টারের জন্য আমার ভাগ্য ঘুরে গিয়েছিল। আমি এখন $8 মিলিয়ন মালিক। আমার সম্পত্তির অর্ধেক সেই মহানুভবকে দান করতে চাই যার জন্য আমারই সৌভাগ্য। কবে এটি ঘটেছিল ঠিকঠাক জানালে আমি তাকে তার ভাগটা তুলে দেব। এই নোটিশ বেরোবার কদিন বাদেই এক ভদ্রলোক মিস্টার জনির বাড়িতে এসে হাজির হল। বললেন, আমি সেই লোক, চিনতে পারছেন? 18 ডিসেম্বর টয়লেটের সামনে আপনার বিধ্বস্ত অবস্থা দেখে আপনাকে আমি একটা কোয়ার্টার দিয়েছিলাম, মনে পড়েছে? মিস্টার জনি তাকে দেখা মাত্র চিনতে পেরেছিলেন, কিন্তু $4 মিলিয়ন হাতছাড়া করার ইচ্ছে ইতিমধ্যে তাঁর উবে গেছে। ভদ্রলোককে মিস্টার জনি বললেন, না না, আপনাকে আমার বেশ মনে আছে, কিন্তু আমি খুঁজছিলাম তাকে যিনি কোয়ার্টার দিয়ে টয়লেটে ঢুকে কাজ ছাড়ার পর দরজা ভালো করে বন্ধ না করে চলে গিয়েছিলেন। তিনি না থাকলে তো আমি বড় লোকই হতাম না। আরে কি ননসেন্স বকছেন মশাই, এটা কি আমার প্রশ্নের উত্তর হলো? বলতে চাইছি স্যার, একটা কোয়ার্টারের জন্য মিস্টার জনি কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন, কিন্তু কার দেওয়া কোয়ার্টার সেটা না জানা পর্যন্ত ব্যাপারটা কিন্তু রহস্যই। হ্যাঁ মানছি, কিন্তু মানে সেই গল্পের সঙ্গে জারা আব্দুল গল্পের মিলটা কোথায়? ম্যাডাম যারা অদৃশ্য হয়েছেন সেটা স্যার আমরা জানি। আমাদের সন্দেহ মিস্টার আব্দুলের তাতে হাত আছে, কিন্তু কি করে ম্যাডাম যারা ভ্যানিশ হলেন সেটা না জানা পর্যন্ত
দোষী কে বুঝতে পারছি বলাটা ঠিক হবে না। একদম ঠিক কথা। যারা তো নিজের ইচ্ছেতেও অদৃশ্য হতে পারে, পেছনে ফায়ার এসকেপ দিয়ে নেমে যেতে পারে, সামনে কোনো ডেলিভারি ট্রাক দাঁড়ালে তার আড়ালে লুকিয়ে বাড়ি থেকে বের হতে পারে। দেখ, ও বিয়ে হতে চলেছে, সেটা জেনেও জর্জ ওকে বিয়ে করতে রাজি হয়নি, তাই কোনো উপায় না দেখে হয়তো আর কারোর সঙ্গে ইলোপ করার প্ল্যান করে থাকতে পারে। জর্জের তো সেটা জানার কথা নয়। একটু ভাবলেই হাজার রকম সম্ভাবনা বের হবে। কি বলেন একেনবাবু? একেনবাবু হঠাৎ যেন বেশ অন্যমনস্ক। মোবাইলে একটা মেসেজ এসেছে, সেটার উত্তর দিচ্ছেন। আপনি তো মশাই আমার প্রশ্নের উত্তরটাই দিলেন না। যারা তো নিজের থেকে পালাবার অনেক কারণ থাকতেই পারে। উত্তর নিশ্চয়ই দেব স্যার, তার আগে বলুন তো, মিস্টার আব্দুলের বিল্ডিংয়ে কি গরম জল পাওয়া নিয়ে কোনো সমস্যা হতো? জানি না, তবে ড্যানকে ফোন করলেই জানতে পারবো। খুব জরুরি জানাটা? হ্যাঁ স্যার, ক্যাপ্টেন স্টুয়ার্টের একটা মেসেজ এসেছে। মিস্টার আব্দুল অনলাইনে একটা বড় ইমার্শন হিটার অর্ডার করেছিলেন, সেটা ডেলিভারি করা হয়েছিল 7 দিন আগে। আমি কিন্তু সেটা খুঁজে পাইনি স্যার ওর বাড়িতে, পুলিশও পাইনি। ইমার্শন হিটার কি আমি জানি। এদেশে যখন কলেজে পড়তাম, কাপে জল নিয়ে তার মধ্যে ইমার্শন হিটারের কয়েল ঢুকিয়ে সেটাকে দ্রুত গরম করে ওই ইনস্ট্যান্ট কফি বানিয়ে খেতাম। কিন্তু সেগুলো তো খুব ছোট সাইজের। তবে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ইমার্শন হিটার নিয়ে গবেষণা করার ব্যাপারটা মাথায় ঢুকলো না আমার। ড্যানকে ফোন করলেই ফোন ধরে। আমার প্রশ্ন শুনে অবাক হলো, উত্তর দিল না, ওই একটা সমস্যা ওদের বিল্ডিংয়ে নেই। সেটা জানতে একেনবাবুর মুখটা বেশ থমথমে হয়ে গেল। একটা টেক্সট মেসেজ পাঠালেন কাউকে। কি ব্যাপার, চুপ করে আছেন যে? জানি না স্যার, যেটা বুঝতে পারছি সেটা বড় কষ্টের। মানে? মনে হচ্ছে ম্যাডাম জারাকে খুন করা হয়েছে। খুন করা হয়েছে মানে? তো জারার বডি গেল কোথায়? সেটাই তো খুঁজে পেলাম না স্যার। তবে আমার মনে হচ্ছে সব কিছু লুকিয়ে আছে মেটাল বাথটাব, গরম জল, 2 বাক্স কস্টিক পটাশ আর ওই ইমার্শন হিটারে। আরে কি উল্টোপাল্টা বলছেন আপনি? আপনিই বলুন স্যার, উল্টোপাল্টা কিনা? আপনি তো কেমিস্ট্রির লোক, এসব ব্যাপারের অথরিটি। তেল মারতে হবে না, পরিষ্কার করে বলুন কি ঘুরছে আপনার মাথায়। মিস্টার আব্দুল ওর অফিস থেকে 2 বাক্স কস্টিক পটাশ আনিয়েছিলেন, যার একটা কণাও বাড়িতে দেখলাম না। অনলাইনে কিনেছিলেন একটা ইমার্শন হিটার, সেটাও অদৃশ্য। আসলে তখনই মনে হলো স্যার, নিশ্চয়ই অ্যাকুয়ামেশন ব্যবহার করে বডিটা অদৃশ্য করেছিলেন। অ্যাকুয়ামেশন সেটা আবার কি? আরে এটাও জানিস না? অ্যালকালাইন হাইড্রোলিসিস। প্রেশারাইজড সিলিন্ডারে অ্যালকালাইন সলিউশনে বডি চুবিয়ে রেখে গরম করলে সহজেই সেটাকে গলিয়ে ফেলা যায়। ডেড বডি পোড়ানো বা কবর দেওয়ার বদলে এটা তো এদেশে করা হচ্ছে এখন অফিসিয়ালি। সেই সঙ্গে একেনবাবু যোগ করলেন, তার অনেক আগে থেকেই সাউথ আমেরিকার ড্রাগ মাফিয়ারা বহু ইনফর্মারকে খুন করে অ্যালকালাইন সলিউশনে ডুবিয়ে ডেড বডি তরল করে অদৃশ্য করে আসছে। সেগুলো অবশ্য স্যার আনঅফিসিয়ালি। আসলে কস্টিক পটাশের ক্রিস্টাল জলে ঢাললে জল খুব গরম হয়ে ওঠে, আর সেই গরম অ্যালকালাইন সলিউশন শরীরের টিস্যুগুলো মানে মাংসগুলোকেও ধ্বংস করে, এমনকি হাড়গোড়কেও। আপনি বলছেন জারাকে খুন করে জল ভর্তি বাথটাবে ফেলে সেখানে পটাশিয়াম হাইড্রক্সাইড ফেলা হয়েছিল? ঠিক তাই স্যার। কিন্তু এই সন্দেহটা আপনার হলো কি করে? আসলে স্যার, যখন দেখলাম ম্যাডাম জারা চিহ্ন মাত্র নেই, বাথটাব মেটালের তৈরি, আর 2 বাক্স ভর্তি KOH মানে পটাশিয়াম হাইড্রক্সাইড পাওয়া যাচ্ছে না, তখনই সন্দেহটা মাথায় এসেছিল স্যার। তারপর শুনলাম মিস্টার আব্দুল বড় সাইজের ইমার্শন হিটার কিনেছেন। কেন? বাড়ির ওয়াটার হিটার কি কাজ করছিল না? সেই জন্যই আপনাকে একটু আগে ওই প্রশ্নটা করেছিলাম স্যার। সেটা করেছিলেন ঠিকই, তবে প্রশ্নটা তখন একটু অদ্ভুতই মনে হয়েছিল। উত্তর যদি কাজ করছিল না হতো তাহলে অন্যভাবে চিন্তা করতাম। গরম জল পাওয়া যাচ্ছিল না, সুতরাং বালতি বা বাথটাবের জল গরম করতে হচ্ছিল স্নান করার জন্য। যেহেতু গরম জল পাওয়া যাচ্ছে, তার মানে ওটা ব্যবহার করা হয়েছে জল আরও গরম করার জন্য। অ্যালকালাইন সলিউশনে দেহ গলে ঠিকই, কিন্তু জল খুব গরম না থাকলে অনেক সময় লাগে, ঠিক কি না স্যার?
হ্যাঁ, প্রতি 10 ডিগ্রিতে রিয়াকশন টাইম দ্বিগুণ হয়। ঠিক স্যার, বডি অদৃশ্য করতে অনেক সময় লাগলে মিস্টার আব্দুলের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকত। সেই জন্য মিস্টার আব্দুল ইমার্শন হিটার কিনেছিলেন। তখনই ব্যাপারটা পরিষ্কার হতে শুরু করলো। আমার ধারণা তাও নিশ্চয় এক চেষ্টায় পুরো শরীরটা গলেনি। বেশ কয়েকবার জল ড্রেন করে, গরম জলে বাথটা ভর্তি করে কস্টিক পটাশ ফেলে জল আরও গরম করতে হয়েছিল। তবে বাথটাবটা মেটালের হওয়ায় সমস্যা হয়নি। কি হরিবল! জানি স্যার, তবে কি না খুন করাটাই সবচেয়ে বড় অপরাধ। মরে গেলে পুড়িয়ে দিন, গলিয়ে দিন, কবর দিন, কি এসে যায়। কিন্তু খুনটা করা হলো কিভাবে? তার উত্তরটা নিশ্চিতভাবে বলা যাবে না। গুলি করে, গলা টিপে, গলা কেটে, এই মার্কিন মুলুকেই এরকম ব্যাপার আগেও ঘটেছে। মেয়েদের পবিত্র রাখা কি পুরুষদের সহজ দায়িত্ব? কি বলছেন আপনি? ম্যাডাম যারা পরিবারের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাইরের এক বিধর্মীকে বিয়ে করার প্ল্যান করছেন, এটা কি মেনে নেওয়া যায়? পরিবারের সম্মান রক্ষা করার জন্যই এই খুন, যাকে বলা হয় অনার কিলিং। এতে পাপ নেই। এরা এরা মানুষ না না পশু? এরা চুপ কর তো, পশুদের নিন্দা করিস না। কোনো পশু খিদে বা আত্মরক্ষা ছাড়া কাউকে হত্যা করে না, একমাত্র মানুষ করে। এখানে ধর্ম টর্ম কোনো ব্যাপার নয়। আমরা হিন্দুরা সতীদাহ করতাম না? এখনো তো হয়, মাঝে মধ্যে খবরে পড়েছি। দেশে দলিতদের খুন করা হয়, আর কালোদের এই দেশে দরকার শুধু অজুহাতের। আর তার উপর মেয়েরা হচ্ছে বিশেষ টার্গেট। অনার কিলিং না মুন্ডু, মোস্ট ডিসগাস্টিং ডিসঅনার কিলিং। কি বলেন নিখিল বাবু? একদম ঠিক স্যার। বিচিত্র এই পৃথিবী। বুঝলাম, কিন্তু এই খুনের ব্যাপারটা এখনো আপনার থিওরি, তাই না? সেটা ঠিক স্যার। সেই জন্যই ক্যাপ্টেন স্টুয়ার্টকে এক্ষুনি একটা মেসেজ পাঠালাম, বাথটাবের ড্রেন পাইপ খুলে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করার জন্য। ডিএনএ উদ্ধারের পর সেটা যে জারার তা প্রমাণিত হয়েছে। আব্দুল আর জারার দাদা দুজনেই ফার্স্ট ডিগ্রি মার্ডারের অপরাধে অভিযুক্ত। ওদের যে শাস্তিই হোক, জারা আর ফিরে আসবে না। আজ আপনারা শুনলেন লেখক সুজন দাশগুপ্তের কলমে একেন বাবুর গল্প অসম্মানের বিদায়। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, বাপি বাবুর চরিত্রে এনামুল, একেন বাবুর চরিত্রে সত্যম ভট্টাচার্য, অন্যান্য চরিত্রে আকাশ, তমাল, মলয়, অধ্যায়, আবহ, শুভজিৎ, পোস্টার ডিজাইন ঋদ্ধিরাজ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। ধন্যবাদ জানাই দ্য ক্যাফে টেবিল ও ডক্টর সমিতা দাশগুপ্তকে আমাদের পাশে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।